দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জানেন ইরান যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠক ইসলামাবাদে শেষ হয়েছে কিন্তু কোনো শান্তি চুক্তি বা কোনো রকম চুক্তি ছাড়াই। দ্বিতীয় বৈঠকের আলোচনা চলছে। এরই মধ্যে পাল্টাপাল্টি নানা রকম যুদ্ধাবস্থার মধ্যেই বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আসছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে। এইসব আলোচনা আসলে কি ইঙ্গিত দিচ্ছে এবং আসলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি চুক্তি সম্ভব কিনা, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক সম্পাদক সিরাজুল ইসলামকে। আর তার সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক, সরাসরি চলে যাচ্ছি বার্তা কক্ষের আজকের অতিথির কাছে। আমাদের সঙ্গে আছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত। ধন্যবাদ শামসুজ্জোহা। আমি প্রথমে যেটি বলছিলাম যে দুজনের পাল্টাপাল্টি বক্তব্য এক ধরনের আসছে। আমি দুটো বক্তব্য আপনাকে শোনাতে চাই। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যুদ্ধবিরতির কথা তিনি ভাবছেন না। এক ধরনের অধ্যত্ব আছে কথাটার মধ্যে। আর মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট তিনি বলছেন যুক্তরাষ্ট্র যদি তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে তবে তা সফল হবে না। পাল্টাপাল্টি বক্তব্য, কিন্তু এর মধ্যে আত্মসমর্পণের বক্তব্য আছে। আপনারা কি মনে করেন যে যুদ্ধ কি তাহলে শেষের পথে এবং আত্মসমর্পণের প্রসঙ্গটা আসলে কেন উত্থাপিত হচ্ছে? ধন্যবাদ শামসুজ্জোহা। ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলোর দর্শক শ্রোতা সবাইকে। যে প্রসঙ্গ এ দুটো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা প্রসঙ্গ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধবিরতির বিষয়টা ভাবছেন, অর্থাৎ যুদ্ধবিরতির বিষয়টা এক্সটেন্ড করা হবে কিনা, 22 তারিখে শেষ হওয়ার কথা, এটা সে মানে এক্সটেন্ড করবেন কিনা এই বিষয়টা তিনি ভাবছেন না। তিনি এই কথার আড়ালে যে কথা বলেছেন বা বলতে চেয়েছেন, কোথাও প্রকাশ হয়েছে কোথাও প্রকাশ হয়নি, সেটা হচ্ছে যে তিনি একটা চুক্তি নিয়ে ভাবছেন, ইরানের সাথে একটা চুক্তি হবে এইটা নিয়ে ভাবছেন। এবং সবসময় কিন্তু এই কথাই বলে এসেছেন যে ইরানকে চুক্তি করতে হবে। এটা গেলে একটা প্রসঙ্গ। আর পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান যেটা বলছেন যে ইরান আত্মসমর্পণ করবে না বা আত্মসমর্পণের চেষ্টা করলে সেটা সফল হবে না। মানে আত্মসমর্পণের সিদ্ধান্ত যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা সফল হবে না। এই আত্মসমর্পণের বিষয় যেটা, সেটা হচ্ছে যে চুক্তির ভেতর দিয়ে, অর্থাৎ ইরানকে বাধ্য করা কোনো চুক্তি মেনে নিতে, যে আপনারা কথার কথা যে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে না 20 বছর, বা একেবারে জিরো ইউরেনিয়াম এনরিচমেন্টে নেমে আসতে হবে, অথবা তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না, বা তার হাতে যে এনরিচড ইউরেনিয়াম আছে যেটা 450 কেজি, সেটা ইরান রাখতে পারবে না, সেটাই আমেরিকাকে দিয়ে দিতে হবে। এরকম, অর্থাৎ আমেরিকা ডিকটেট করে কোন চুক্তির শর্ত ইরানকে মেনে নিতে বাধ্য করতে পারবে না। এইটা মূলত পেজেশকিয়ানের কথার মূল সুর। এখন মানে বক্তব্যটা কি? মানে আমরা একটু, যেমন কোন একটা একজনের বক্তব্যটা যদি এখানে উপস্থাপন করা হয় তখন সেটাকে আসলে অনেক পেঁচানো, এর ভেতরে আসলে ইনার মিনিং একটা খুঁজে পাওয়া যায়। আমি যদি সাফ জানিয়েছেন, মানে পেজেশকিয়ানের বক্তব্যটার অনুবাদ করলে এটা দাঁড়ায় যে ইরান যুদ্ধ নয় বরং আলোচনা চায়। এটা মোটামুটি বোঝা যায় তার বক্তব্যটা শুনলে। আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছেন। ওই যে যেটি এর আগে বলা হলো, যুদ্ধ শেষের দিকে আসায় একটি সমঝোতামূলক চুক্তিকেই তিনি সেরা বিকল্প হিসেবে, আপনি যেটি বলেন যে চুক্তির ব্যাপারে মরিয়া এবং তার প্রচন্ড আগ্রহ এই ব্যাপারটা। তাহলে এর মধ্যে কি এমন আছে যেটাকে তিনি বলছেন সেরা বিকল্প? সেরা বিকল্প আসলে উনি উনার মতো করে তো ভাবলে হবে না। উনি হয়তো বলতে পারেন যে এটাই বেস্ট অল্টারনেটিভ, সেরা বিকল্প এটা হতে পারে, কিন্তু উনার মতো করে বললে তো বা ভাবলে তো হবে না। সেই বিকল্পটা ইরানের কাছেও তো গ্রহণযোগ্য বা সেরা বিকল্প হতে হবে, যেহেতু পক্ষ দুইটা, এবং এই রকম চুক্তি সহজে হচ্ছে না বা হয়নি বলেই তো যুদ্ধ। এত কিছু, এক দফা না 2 দফা যুদ্ধ। এবং আপনি ভাবুন যে এই যুদ্ধটা কিন্তু শুধুই আমেরিকার সাথে হচ্ছে না, ইরান এট দ্য সেম টাইম আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র, তাদের বন্ধু মিত্র, তাদের প্রত্যেকটার সাথে সরাসরি রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ না করলেও তাদের সমর্থন ছিল এই যুদ্ধে, এবং ব্যাপকভাবে ইরানকে এই সমস্ত সবকিছু মোকাবেলা করতে হয়েছে। সেক্ষেত্রে আমেরিকা চাইলেই বা চাপিয়ে দিতে চাইলেই ইরান কোনো চুক্তি মেনে নেবে, এটা ভাবার আসলে কোনো কারণ নেই। যার কারণে ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে সেরা একটা বিকল্প দিতে যাচ্ছি বা
হতে পারে, সেই সেরা বিকল্প ইরানের চোখেও হতে হবে। তা না হলে চুক্তি হবে না। এখন আমি একটু সরাসরি আপনাকে প্রশ্ন করব। মানে আপনার টেকটা কি? আপনার বক্তব্যটা কি? এই ২ পক্ষের মধ্যে এক দফা বৈঠক হয়ে গেল এবং সেখানে কোন তাদের সেরা চুক্তিই হোক আর ইরানের সেরা চুক্তিই হোক, কোন চুক্তিতেই হয়নি। পৌঁছানো সম্ভব হয়নি। মানে সম্ভব হয়নি শেষ পর্যন্ত। কিন্তু এখন যে বক্তব্যগুলো দিচ্ছে সেটা যুদ্ধের সময় এক ধরনের ফাঁকা আওয়াজ করে অনেক সময়। যেটা আসলে কোন মিনিং ক্যারি করে না অনেক সময় যে পরবর্তীতে সেটা তুলে নেয়া হয়। আপনার কাছে মনে হয় যে এটা একেবারে ফাঁকা আওয়াজ নাকি এটা আসলে হুমকি? তাহলে হুমকি যদি হয় তাহলে কে কাকে হুমকি দিচ্ছে? এই দুটোর কোনটাই ফাঁকা আওয়াজও না, আবার হুমকিও না আমার আচ্ছা, কাছে মনে হয়েছে। আচ্ছা। আমার কাছে মনে হচ্ছে যার অবস্থান থেকে কথাগুলো বলছে। কিরকম? ডোনাল্ড ট্রাম্প বলছেন যে, আমরা একটা চুক্তির বিষয় হয়তো উনারা হয়তো সেট করেছেন, ঠিক করেছেন হুম, একটা ফ্রেমওয়ার্ক যে হুম, আমরা এই কথাগুলো তুলে ধরবো। হুম, আ ইরানের কাছে বা পাকিস্তানের মাধ্যমে হুম। হয়তো এই কথা ইরানের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন কিনা আজকেই কিন্তু একটা ডেলিগেশন পাকিস্তান থেকে একটা হাই জি, জি, জি। লেভেলের ৪ একটা দিনের। ডেলিগেশন জাম আ ইরানে যাচ্ছে জি, আজকেই। জি। কেমন? এবং তাদের সাথে আ আলোচনা হবে এবং সম্ভবত মিডল ইস্ট আই এ এটা এসেছে বা এরকম কোন প্রেস একটা টিভিতে, প্রেস ইরানের প্রেস হুম, টিভিতেও দিয়েছে। হুম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই পরে তিনিও অন্যরা এটা এই কথা পাঠিয়েছেন। জি। দিয়েছেন। তো এই ব ব পাকিস্তানি ডেলিগেশনের সাথে কিন্তু আমেরিকার পাঠানো ইনফরমেশন বা মেসেজ নিয়েই আলোচনা হবে। হুম, কেমন? হুম, তো ডোনাল্ড ট্রাম্প তার মেসেজ বা তার প্রস্তাব বা তাদের ফ্রেমওয়ার্ক চুক্তির যে সম্ভাব্য ফ্রেমওয়ার্ক হয়তো সেটা পাকিস্তানের কাছে পাঠিয়েছে এবং পাকিস্তান নিয়ে যাচ্ছে ইরানের কাছে। হুম, ইরান ওইটাকে হয়তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা সেরা বিকল্প হতে পারে। আর হুম, আ যে যুদ্ধবিরতির কথা ভাবছি না, হুম, এটা হুমকি না বেসিক্যালি। আমার কাছে যেটা মনে হয়েছে হুম। যে উনি চুক্তিটাই চাইছেন, চুক্তিটা করবেন। না যুদ্ধবিরতির কথা ভাবছি না মানে বিরতি না মানে তো চলবে। আর না চলবে মানে যু হুমকি এক ধরনের যে না শেষ যুদ্ধবিরতি করব। না মানে চলবে যুদ্ধ হুম, যেমন কথা, তেমনি উনি এইটা বলতে চাইছেন উনার কথার সুর যেটা আমি বুঝতে পেরেছি বা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে, এই যুদ্ধবিরতির আর প্রয়োজন হবে না। তার আগেই আমরা যুদ্ধ শেষ করে ফেলবো অর্থাৎ যুদ্ধ এন্ডিং এর কাছে আছে। হুম, তার মানে চুক্তিটা হয়ে যাবে। উনি হুম, সেটাই বলছেন যে সেরা বিকল্প আমরা দিতে যাচ্ছি ইরানকে এবং একটা চুক্তি হয়ে যাবে। কিন্তু উনার মতো বললে তো হবে না। আমি আবারও বলছি এই চুক্তি বা এই ফ্রেমওয়ার্ক বা এই প্রস্তাবনা যাই বলি না কেন, সেটা অবশ্যই ইরানের কাছেও গ্রহণযোগ্য বা সেরা বিকল্প মনে হতে হবে। তাছাড়া তো হবে না। হ্যাঁ, একটা হচ্ছে বিকল্প আর আরেকটা হচ্ছে মাসুদ পেজেশকিয়ান যেটা হুম, বলেছেন, আপনি যেটা হুম, বলছিলেন যে কে কাকে হুম, হুমকি দিল না। মাসুদ পেজেশকিয়ান যেটা বলেছেন সেটা হচ্ছে যে উনি উনার অবস্থানের কথা বলেছেন। এটা হুমকিও না বা জাস্ট একটা মানে কি বলা যায় স্টেটমেন্ট। অ্যাসারশন একটা বিবৃতি যে ইরানকে কেউ বাধ্য করতে পারবে না আত্মসমর্পণে। সেটা যুদ্ধের মাধ্যমে হোক আর জোর করে কোনো চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে হোক। কোনোভাবেই ইরান হুম। তার মতো গ্রহণযোগ্য কোনো কিছু না হলে কোনো কিছুতে আত্মসমর্পণ করবে না। এটা হচ্ছে তার বক্তব্য। এটাই এখন এখন পেজেশকিয়ানের বক্তব্য। এখন তিনি যেটা বলেছেন, কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আপনি দেখেন শুরুর দিনে তারা সুপ্রিম লিডারকে হারিয়েছেন। তারপরে ১ম সারির সেনা কর্মকর্তা হারিয়েছেন, ১ম সারির রাজনীতিবিদ হারিয়েছেন। আরো অনেককে তো হারিয়েছেন এবং অনেক ধ্বংসযজ্ঞ গেছে। ক্ষয়ক্ষতি এই হয়েছে। যে ক্ষয়ক্ষতিটা মানে পুরো ইরান জুড়ে, এই এতগুলো শহরের এত মানুষের হত্যাকাণ্ড এবং এইটাকে কি তারা ক্ষতি হিসেবে দেখছে না ইরান? নাকি জিদের বশে যুদ্ধে জেতার জন্য এটাকে তারা না, কিছুই মনে করছে বা আপনার কাছে কি মনে হয় এটা? এটা ক্ষতি হিসেবে দেখছে। হুম, কিন্তু আ এখানে আমি আরেকটা কথাও বলে হুম, তারপরে মূল আলোচনায় হুম, যেতে চাই। সেটা হচ্ছে যে ক্ষতি কিন্তু শুধু ইরানের হয়নি। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকা, ইসরায়েল সবারই প্রচন্ড রকমের ক্ষতি হয়েছে। বিশেষ করে মিডল ইস্টে আমেরিকার যত ঘাঁটি ছিল তার মেক্সিমাম কিন্তু শেষ। তাদের হচ্ছে ঘাঁটি কিন্তু সরাসরি তাদের দেশে তো আক্রমণটা তাদের হচ্ছে না। দেশে আক্রমণ হয়নি আক্রমণটা সেটা অন্য ইরানে কথা। হচ্ছে। কিন্তু এই ঘাঁটিতে তো মার্কিন সেনারা ছিল। হুম, তারা যে কেউ হতাহত হয়নি তা তো না। ১৩ জনের কথা স্বীকার করেছে। কিন্তু ইরানের বক্তব্য হচ্ছে যে অনেক মার্কিন সেনা মারা গেছে এবং অনেক সেনা নাকি ইরানের হাতে আটক হয়েছে। আচ্ছা। আচ্ছা, এছাড়া আপনি দেখেছেন যে সেটা ইরানের তারা প্রকাশ করে না কেন? এটা কি যুদ্ধের কৌশল? এটা যুদ্ধের কৌশল বা ইরানের এখানে নাকুচু সরি আমেরিকার একটা নাকুচু ভাব থাকতেই পারে। কারণ হুম, সে তো বিশ্বের ১ নম্বর পরাশক্তি। হুম, যদি সে এই কথাগুলো বলে দেয়, তাহলে সে যে দুর্বল, সে ১ নম্বর পরাশক্তিরা ইরানের কাছে বা কাছে এই সমস্ত হুম, কথা প্রকাশ হয়ে যাবে। তাতে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে আমেরিকার প্রভাব নষ্ট হবে। তার সামরিক সরঞ্জামের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক অস্ত্র বাজারে তার অবস্থান ক্ষুণ্ণ হবে। অনেক ব্যাপার আছে। এমনকি মিডল ইস্টের যে সমস্ত দেশকে নিরাপত্তা দেওয়ার নাম করে হুম। আমেরিকা ঘাঁটি করেছিল, সেই সমস্ত দেশই তো এখন প্রশ্ন তুলছে এবং আরো অনেকেই প্রশ্ন তুলবে যে আমেরিকার কি সক্ষমতা আছে যে তার নিজের ঘাঁটি, নিজের সেনাদেরকে সে সেফটি দিতে পারছে না, তাহলে আমাদের সেফটি কিভাবে দেবে? সো এটা খুব একটা
বড় কিছু শক্তি না, এটা শুধু ফাঁকা বুলি মারে, কাজের কাজ না। ব্যাপারটা এরকম হয়ে যাবে তো। যার কারণে অনেক কিছু লুকাতে হচ্ছে আমেরিকাকে, ইসরায়েলকে। এটা আমার গেল ক্ষতির জি, প্রশ্ন। জি। আর যদি আপনি বলেন যে জিদের বশে ইরান এই কথাগুলো বলছে কিনা, মানে কারণ যুদ্ধে থাকলে তো এক হ্যাঁ, ধরনের তাদের জেতার সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, এত হুম, কর্মকর্তা, এত ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতির কথা তো বললেন যে সব পক্ষেই ক্ষয়ক্ষতি হয়েছে। হুম, ক্ষয়ক্ষতি শুধু এক পক্ষে হয়েছে তা না। ইরান কিন্তু শুধু নিজেকে ডিফেন্ড করেছে, নট দ্যাট, তারা কিন্তু অফেন্সিভ ছিল। হুম, আপনি দেখেছেন আমেরিকার সমস্ত ঘাঁটি, মধ্যপ্রাচ্যের যতগুলো টার্গেট তারা হুম, মনে করেছে, এবং ইসরায়েল প্রত্যেকেই কিন্তু টার্গেট করেছে এবং হামলা চালিয়েছে। হুম, এবং ইসরায়েলে কি পরিমাণে হামলা চালিয়েছে সেটা আমরা কম বেশি দেখেছি, হুম, জানি। সেক্ষেত্রে এই ক্ষয়ক্ষতির ব্যাপারটা ২ পক্ষে আছে। আর হুম, ইরান যে কথাটা বলছে, আমি যেটা বুঝি হুম। যে এটা জিদের বসে না। এটা একটা জাতির আত্মসম্মানের ব্যাপার। অর্থাৎ ইরানের আত্মসম্মানের হ্যাঁ, বিষয়। ডেফিনিটলি ইরান যে যখন এই কথা হুম, বলছে যে আমাদেরকে তোমরা আত্মসমর্পণ করতে পারবে না হুম, বা করতে বাধ্য করতে পারবে না। হুম, তার মানে হচ্ছে যে ইরান এখানে যত যাই কিছু হোক না কেন, হুম, সে কখনোই আত্মসমর্পণ করবে না তার আত্মমর্যাদার কারণে। প্লাস এটা তো তার জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন। হুম, আত্মসমর্পণ করলে সে যে কোনো ফরম্যাটেই হোক না হুম, কেন, এই আত্মসমর্পণ করার মানেই তো তার স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হওয়া, তার বর্তমানে যে বিপ্লবী সরকার বা যে প্যাটার্নের সরকার আছে, হুম, এই ইসলামী সরকার বা বিপ্লবী সরকার ধ্বংস হয়ে যাওয়া, তারপরে তাদের যে শাসন ব্যবস্থা এটা চলে যাওয়া, এমনকি ইরানকে কয়েক খণ্ড বিখণ্ড করে সেটা একটা প্রশ্ন। তার তেল সম্পদ, তার যে জাতীয় সম্পদগুলো সেগুলো তাদের নিয়ন্ত্রণে থাকবে নাকি আমেরিকার কন্ট্রোলে চালিত, অনেক ব্যাপার আছে তো। হুম, নট অনলি দ্যাট, এইগুলো যদি আত্মসমর্পণের প্রশ্ন, আমি আবারও বলছি যে কোনো ফরম্যাটেই হোক, যদি হুম। তাই হয় তাহলে তো আত্মসমর্পণ করা জাতি মানেই তার তো বিচারের প্রশ্ন আসবে বা তাদেরকে হ্যাঁ, নানান রকমের শাস্তির মুখে ফেলবে। তো এটা কি করবে? এটা কোনো সরকার, এবং ইরান তো এমন কোনো পর্যায়ে এরকম জায়গায় যায়নি যে যেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হতে পারে। অর্থাৎ এটা আসলে যুদ্ধের পরিভাষার কথার কথা আসছে। আপনার যুদ্ধের মানে না, শুধু মান কথায় কথা না। যুদ্ধের পরিভাষায়, এবং এটা ইরানের জাতীয়তাবাদী চেতনা এবং ইরানের মানে ইরান যে একটা ঐতিহ্যবাহী দেশ, পৃথিবীর হুম। একটা আ বিরাট অনেক গ্লোরিয়াস একটা তার 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 ইতিহাসের অধিকারী একটা দেশ। সভ্যতাটাও অনেক পুরনো। সভ্যতার হুম, একটা দেশ। হুম। সেই সভ্যতার ধারক বাহক হিসেবে তারা বলছে যে আমরা আমেরিকার কাছে আত্মসমর্পণ করব না। আচ্ছা আপনার কাছে মনে হয় কি মনে হয় ট্রাম্পের যে বক্তব্যটা আমি ইনভার্টেড কমার মধ্যে যে যুদ্ধ শেষের পথে। এই কথাটাকে আপনি মনে করেন যুদ্ধ কি আসলে শেষের পথে ইরান যুদ্ধ? ডোনাল্ড ট্রাম্প এই কথা দিয়ে যা মিন করতে চাইছে সেই জায়গা থেকে বলা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প এই কথাতে মিন করতে চাইছে যে তিনি চুক্তি করতে যাচ্ছেন, চুক্তি হয়ে যাবে। তার আচ্ছা। মানে আর যুদ্ধের প্রয়োজন হবে না। ব্যাপারটা হুম, এরকম। তো যদি তিনি সেরকম সেরা বিকল্প দিয়ে থাকেন হুম। এবং ইরানের কাছে যদি সেটা গ্রহণযোগ্য হয়, তাহলে ডেফিনিটলি যুদ্ধ শেষের পথে হতে পারে। কিন্তু আমি মনে করি না ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্য এটা গ্রহণ খুব করবে। গ্রহণযোগ্য হবে। কারণ তিনি মানে ওই বিচার মানে তাল গাছটা আমার। হুম, আমেরিকা তো, হুম, সে তো আমেরিকার প্রেসিডেন্ট, এবং সবচেয়ে বড় কথা কি? আপনি খেয়াল করবেন এই যুদ্ধটা কেন সে একা, একা শুরু করেছে। হুম, ব্রিটেন, ফ্রান্স কেউ আসলো না তাদের হুম, পিছনে। নেটো জোট, ইউরোপীয় ইউনিয়ন কেউ তাদের পিছনে কেন আসেনি জানেন? মূল থিম যেটা ডোনাল্ড ট্রাম্পের, হুম, তার প্ল্যানটা ছিল যে যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনে ভেনেজুয়েলার তেল সম্পদ বা হুম, সবকিছু তার নিয়ন্ত্রণে, কার নিয়ন্ত্রণে? একা আমেরিকার নিয়ন্ত্রণে। হুম। তেমনি ইরানে এরকম একটা কাজ করে পুরো ইরানের সম্পদ এবং সমস্ত সবকিছু আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে। আর কাউকে ভাগ দেবে না হ্যাঁ, এখানে। সেটি তো অনেকটা কিছুটা স্পষ্টই করেছেন তারা। আমি এবারে একটু আসতে চাই, এই যুদ্ধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাকবদল হচ্ছে আলোচনায় বসা। ইসলামাবাদের যে বৈঠকটা, ১ম যে বৈঠকটা সেটি কোন শান্তি চুক্তি দূরের কথা, কোন ধরনের চুক্তিই আসলে হয়নি। এখানে তারা একমত হতে পারেনি। আপনার কাছে মনে হয় কি যে আ এই বৈঠকের পরে আবার আরেকটি বৈঠক কথা শোনা যায়, সেটা সম্ভব আদৌ বা এটা হ্যাঁ, হতে সেই যাচ্ছে? এবং বৈঠকের সেটা কি ইসলামাবাদেই হবে না অন্য কোথাও? সেই বৈঠকের চেষ্টাই চলছে হুম, এবং সেই বৈঠক ইসলামাবাদে হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ২ টো ভেন্যুর কথা আলোচনায় আছে। হুম, একটা ইসলামাবাদ, একটা ইস্তাম্বুল। হুম, কিন্তু আজকে যেহেতু পাকিস্তানের ডেলিগেশন ইরানে গেল হুম, এবং পাকিস্তানের মধ্য দিয়েই বেসিক্যালি এই হুম, কয়েকদিন মেসেজ আদান-প্রদান হয়েছে হুম, এবং ইরানও সে কথা বলেছে যে আমেরিকা, আমরা পাকিস্তানের সাথে আ হুম। এনগেজ আছি। মেসেজ আ ব চাপ তাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা হুম, এনগেজমেন্ট হুম, এ রয়েছি। হুম, কেমন? হুম। সেক্ষেত্রে ইসলামাবাদে আলোচনাটা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনার কাছে কি মনে হয় আজকে যে খবরটা পাওয়া যাচ্ছে ৪ দিনের সফরে ইসলামাবাদ থেকে আপনার পাকিস্তানি ডেলিগেটসরা যাচ্ছে ৪ টি দেশে, যার মধ্যে এরদোগানের সঙ্গে একটি শাহবাজ শরীফের বৈঠকের কথা রয়েছে। আর অন্য যে দেশগুলো আছে সৌদি আরব, কাতার, তুরস্ক। হুম। প্রত্যেকটা দেশের সাথেই আসলে আ এই 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 যুদ্ধটা জড়িত নানাভাবে।
আপনার কাছে মনে হয় কিনা যে এই ৪ দিনের যে সফর শাহবাজ শরীফের শাহবাজ শরীফের সফর সেটা এই যুদ্ধের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে? আহ, মানে মোড় ঘুরিয়ে দিতে পারে এরকম মনে হয় আপনার আহ, কাছে? ব- আমি বলি আপনাকে, আমার কাছে মানে পাকিস্তানের পক্ষ থেকে এই যুদ্ধ এবং যুদ্ধকেন্দ্রিক যে আলোচনা, চুক্তি টুক্তি ইত্যাদি ইত্যাদি যে আলোচনা ইরানের সাথে হুম, আমেরিকার হলো বা হুম, হতে যাচ্ছে, হ্যাঁ, সম্ভাবনা রয়েছে, এই সমস্ত সবকিছু মিলে পাকিস্তান একটা দারুণ একটা পজিটিভ ফর্মে আছে, হুম, কেমন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির দিক দিয়ে। তো সেই জায়গা থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে এরকম একটা তৎপরতা দেখাবেন এবং এগুলো তো সবই পাকিস্তানের জন্য পজিটিভ ক্যাশ হুম, হিসেবে জমা হচ্ছে হুম, ইন্টারন্যাশনাল পলিটিক্স এ, ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। সেই জায়গা থেকে তিনি এই সফরে যাচ্ছেন। বাট আপনি একটা বিষয়ে মোটামুটি পরিষ্কার থাকুন। জি, যত যাই কিছু হোক এবং যে দেশের প্রেসিডেন্ট যাই কূটনৈতিক উদ্যোগ নিক, যতদিনের লং টার্ম সফর করুক না কেন, এই এই যে যা কিছু সমাধান হওয়ার, তাই আমেরিকা এবং ইরানের ভেতর দিয়ে আসতে হবে। ইরানের কাছে গ্রহণযোগ্য সমাধান যদি না হয়, তাহলে এই কোন ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ সাকসেস হবে বলে মনে হয় না। কিন্তু আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে আমেরিকা আপনি নিজেও বলেছেন যে বিশ্বের পরাশক্তির মধ্যে একদম ১ম সারি মানে ১ নম্বর। ১ নম্বর এখনো অ্যা ঘোষিত তাই। ১ নম্বর মানে ঘোষিত অঘোষিত হুম, যেভাবে বলি এটা। তারপরে ইরানও একটা গুরুত্বপূর্ণ এবং অনেক বড় শক্তিশালী রাষ্ট্র। তার বিশ্বের পরাশক্তির সাথে লড়ছে। এই দুটো এত বড়, এত শক্তিশালী এবং তাদের দৈর্ঘ্য-প্রস্থও বড়। তা এরকম দুটো দেশ পাকিস্তানের মধ্যস্থতা কেন? মধ্যস্থতাকারী তো শক্তিশালী হয়। নো, নো, এখানে পাকিস্তানের মধ্যস্থতা ম্যাটার না। ম্যাটার হচ্ছে কি ডোনাল্ড ভেন্যু। আ ভেন্যু একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি যে পাকিস্তানকে মূলত এখানে সবচেয়ে বেশি ইনভলভ করেছে আমেরিকা এবং তাহলে তার আমেরিকার স্বার্থটা কি অনেকগুলো তাহলে কারণ কি আছে। তার মানে কি ব্যাপারটা এরকম যে আমেরিকার স্বার্থ সে কিছুটা হাসিল করে দিতে পারে এখানে বসা এবং তাদের মধ্যস্থতা মানা মানেই? বসার ব্যাপারটা তো হুম, চেষ্টা করলই এবং হ্যাঁ, সেখানে ইরানও তো চায় যে ইন্টারন্যাশনাল অ্যারেনা বা ওয়ার্ল্ডের লোকজন দেখুক হুম, যে আমরা ডিপ্লোমেসিতেও আছি। আমরা শুধু যুদ্ধ চাই বা যুদ্ধ করছি, নট দ্যাট। ডিপ্লোম্যাটিক হুম, কোন প্রসেস যদি শুরু হয় তাহলে আমরা সেই প্রসেসে ইনভলভ আছে। থাকবো। হুম, আমরা সেটা দেখাতে চাই হুম, এটা। এটা দেখাতে চেয়েছে। কিন্তু এখানে আ পাকিস্তান যে বিশেষ কিছু করে দেবে দুর্বল বা সবল হয়ে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে একটা বসার মতো একটা ব্যবস্থা করা। ধরুন আপনার বাড়িতে গিয়ে আমরা ২ পক্ষ আলোচনা করব। আমরা বললাম যে আপনার বাড়িতে একটু বসতে চাই। হুম। ব্যাপারটা এরকম। এখানে আপনার সবলতা দুর্বলতার বা খুব স বেশি এখানে ম্যাটার এখানে করে না। আ সিদ্ধান্তকে প্রভাবিত করার কোন বিষয় আসলে নাই। না, এখানে খুব বেশি নেই। এখানে মূলত ইসলামাবাদের যে কারণে বৈঠকটা হচ্ছে তার ভিতরে এ ক কয়েকটা কারণ কয়েকটা কারণের একটা হচ্ছে যে ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো। হুম, একেবারে নিয়ারেস্ট কান্ট্রি, নেইবারিং কান্ট্রি, সীমান্ত হুম, ৯০০ কিলোমিটার। হুম। পাশাপাশি ইরানের সঙ্গে। ইরানের সাথে হুম, পাকিস্তানের। পাশাপাশি অ্যা মা ধর্মীয় ঐতিহ্যগত, সাংস্কৃতিক, ইতিহাসগত বহু কিছু ব্যাপার-স্যাপার আছে। মা রাজনৈতিক, কূটনৈতিক অনেক কিছু পাকিস্তান, ইরান একদম সেই ব্রিটিশ শাসনের পর থেকে, হুম, অর্থাৎ ৪৭ সাল থেকে পর্যন্ত ইরানের সাথে পাকিস্তানের অনেক সময় বিভিন্ন পর্যায়ে পজিটিভ অনেকগুলো ঘটনা আছে। সেটা হুম। রেজা শাহের আমলেও, আবার এই আমলেও। পাশাপাশি ইসলামী বিপ্লবের হ্যাঁ, পরেও। পাশাপাশি আমেরিকাতে ইরানের স্বার্থ দেখে। আমেরিকায় তো ইরানের দূতাবাস হুম, নেই। না। ইরানের বেশ কিছু স্বার্থ দেখাশোনা করে পাকিস্তান। হুম। তো তার মানে কি? আগে পাক থেকেই কিছুটা যুক্ত। কিছুটা না, মানে হুম, বেশ অনেকটাই। আগে হুম, থেকেই ইরানের স্বার্থ, আমেরিকায় ইরানের যে স্বার্থ, সেই স্বার্থটা দেখাশোনা করে পাকিস্তান। হুম, তার মানে হচ্ছে যে যেহেতু সে নেইবারিং কান্ট্রি, হুম, তার সাথে এত সম্পর্ক। হুম, আবার পাকিস্তান যেহেতু আমেরিকাতে ওয়াশিংটনে ইরানের ইন্টারেস্টটা আ হুম, দেখাশোনা করে। জি। অতএব আ মা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে, "তুমি তো তার স্বার্থ ওয়াশিংটনে দেখাশোনা করো।" কাজেই সেই তোমরা এখানে একটা ইনিশিয়েটিভ নাও এবং আপনি সিওর থাকেন যে এই যে শান্তি আলোচনা যেটা হয়ে গেল বা যেটা হতে যাচ্ছে, এ দুটোর পেছনেই মূলত আমেরিকার চাপ। মানে আমেরিকার তাদের চাওয়া আছে। চাপ বলতে প্রচন্ড রকমের চাওয়া যে তুমি এটা করো। মানে খুব হুম, পীড়াপিড়ি করে। হুম। ইনসিস্ট করে পাকিস্তানের উপরে যে তুমি এটা করো। এবারের আলোচনাটা আমি একটু মানে ইরান, যুক্তরাষ্ট্র এবং যারা যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলা চলে এখন পর্যন্ত। কারণ ইসরায়েলের সঙ্গে হলে ইসরায়েলও মধ্যপ্রাচ্যেরই মধ্যপ্রাচ্যের একটা পার্ট। পার্ট। আবার অন্য যে দেশগুলোর সাথে মিসাইল মেরেছে ইরান সেগুলো সবই সবই মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের মধ্যে। এখন আমার প্রশ্ন আপনার কাছে যে এই যুদ্ধটা আসলে আরো বড় ছড়াচ্ছে সেরকম কোন লক্ষণ দেখছেন কিনা? কারণ আ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তোমরা ইরানে অস্ত্র সরবরাহ করো না। এরকম একটা হুম, হুম, আহ্বান, বক্তব্য এটা আছে। একটা আহ্বান বা বক্তব্য। আবার রাশিয়া চীন যৌথভাবে কাজ করছে। এটি বলছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া। মারিয়া জাকারোভা। হ্যাঁ, এতে আসলে কি মনে হয় যে রাশিয়া, চীন তারাও আসলে ইনভলভ হচ্ছে কিনা? এত বড়, বড় শক্তি। তাতে কি তাহলে কি আরো ছড়াচ্ছে নাকি এটি আসলে ছড়িয়েই ছিল? আমি আপনাকে বলি, আমি অনেক আগে থেকে এই হ্যাঁ, যুদ্ধ যখন শুরু হয়নি, জি। তার আগে থেকেই তো খুব প্রচন্ড উত্তেজনা চলছিল এবং আমি অনেকগুলো টক শোতে বলেছি। হুম, আমি নিজেই একটা YouTube চ্যানেল চালাই, সেখানে বলেছি, প্রচুর কথা বলি। হুম, আবার অনেক লেখালেখি করেছি, হুম, Facebook স্ট্যাটাসে বলেছি যে, এবং শুধু তাই না, আমি ২০১৫ সাল থেকে কলাম লিখে আসছি। হুম, সম্ভবত বাংলা ভাষায় আমার আগে মনে হয় এই বিষয়ে কেউ লেখালেখি করেনি। সেটা হচ্ছে যে ইরান, রাশিয়া, চীন এই ৩ টা দেশের একটা বলয় গড়ে উঠেছে। হুম, সেই বলয়টা গড়ে উঠেছে মূলত আমেরিকার নেতৃত্বাধীন যে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার আছে, হুম, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা যেটা। এই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার এগেইনস্ট এ একটা হুম। বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার একটা চেষ্টা এই ৩ টা দেশের আছে এবং এই চেষ্টার আ নেতৃত্বে পলিটিক্যালি রয়েছেন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর সাথে এইজন্য এই স্টেটমেন্টটা আসলে তাদের রাশিয়ার থেকেই আসছে। রাশিয়া থেকে আসতে পারে। কিন্তু একথা আপনি যে কথা বললেন যে হুম, আগে থেকেই তারা জড়িত ছিল কিনা? ডেফিনিটলি আগে থেকেই জড়িত ছিল হুম, এবং ইরান মোটেই একা, একা নামেনি এবং ইরানকে একা, একা রাশিয়া, চীন ফেলে দেবে না। বিকজ ইরান এবং মিডল ইস্টে রাশিয়া এবং চীনের দারুণ স্বার্থ রয়েছে এবং সেই স্বার্থ যদি ক্ষুণ্ণ হয়, হুম। তাইলে এই দুটো দেশের মধ্যপ্রাচ্যে পা রাখার কোন জায়গা থাকে না। থাকবে এখন না। এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে আহ্বানটা শি জিনপিং এর প্রতি যে অস্ত্র সরবরাহ না করা ইরানকে, হুম। এইটা আসলে চীন কি শুনবে তার কথা? নাকি কেন শুনতে শুনবে? বাধ্য নাকি না, না, আ না। উম শুনতে বাধ্যও না। শুনবে বলে মনেও হয় না। হুম, কারণ হুম, অস্ত্র দেবে বা দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে আমরা ভিত্তি হিসেবেই ধরে নিয়ে হ্যাঁ, আলোচনা যদি হ্যাঁ, আগাই, হুম, তাহলে বলব যে ডোনাল্ড ট্রাম্প চীন কারোর মানে পরামর্শ বা অনুমতি নিয়ে হুম, আরেক দেশকে অস্ত্র সরবরাহ করবে এমনটা না। ১। হুম, ২ হচ্ছে যে আ যদি অ অস্ত্র দিয়ে থাকে চীন, হুম, দিয়েছে বলে আমরাও ধারণা করি। দিয়ে থাকে যদি অস্ত্র চীন ইরানকে, হুম, তাহলে চীন সেটা জানে যে আমি এই অস্ত্র দেওয়ার পরে হুম, আমেরিকার গোয়েন্দা সংস্থার কাছে বা স্যাটেলাইটে হুম, বা কোনো না কোনোভাবে এই ইনফরমেশন চলে যাবে। এই ইনফরমেশন চলে যাওয়ার পরে কি করতে পারে? সম্ভাব্য কি, কি হতে পারে? এই বিষয়গুলো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, চীনের রাজনীতিবিদরা, চীনের আ মাম প্রেসিডেন্টের দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা মন্ত্রণালয়, এই সমস্ত সব মন্ত্রণালয় বা সব সেকশন এই হুম। বিষয়গুলো মাথায় রেখেই তারপরে ইরানকে অস্ত্র এখন এখন দিয়েছে। কথা কি ফলে এই যে অস্ত্র দেওয়ার ব্যাপারটা এটা যেমন একটা দেয়া, আবার নেয়ারও তো ব্যাপার আছে। আমরা তো জানি যে চীন ইরান থেকে তেল নেয়ার ক্ষেত্রে তারা এগিয়ে আছে এবং ডেফিনিটলি মুদ্রা বিনিময় এই বিষয়টি আছে। এখন তারা নিতে পারবে না। এইরকম কোনো আলোচনা এটাও তো সংবাদে আসছে বিভিন্নভাবে। কি এই পারবে না নিতে। মানে ইরান থেকে চীন যে তেল নেয় সেটা নিতে পারবে না। এইটা তো মার্কিন আমেরিকা সেট করে দিলে হবে হ্যাঁ, না। তাদের যে এটা তো অভিপ্রায় আগেই সেট করা ছিল। হ্যাঁ, হ্যাঁ। ইরানের উপর তো নিষেধাজ্ঞা দেয়া ছিল। হুম। আমেরিকার নিষেধাজ্ঞা দেয়া আছে ইরানের উপরে, এখন আবার তো যুদ্ধাবস্থা। এখন তো আসলে ওই নিষেধাজ্ঞার বিষয় না। এই দেশ নিবে কিনা আর এবং সেই দেশ দিবে কিনা চীন তো সেটাই। নিচ্ছে এবং হুম, চীনের যেদিন হরমুজ প্রণালীতে ইরান হুম, আমেরিকা অবরোধ দেওয়ার ঘোষণা দিল, হুম, সেই দিনই চীনের প্রতিরক্ষা মন্ত্রী, হুম, চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন, তিনি পরিষ্কার করে বলেছেন যে হরমুজে আমাদের স্বার্থ আছে। ইরানে আমাদের দ্বিপাক্ষিক স্বার্থ আছে এবং আমাদের জ্বালানি খাতে আমাদের $৪০০ বিলিয়ন বিনিয়োগ আছে। হুম, আমাদের স্বার্থ আমরা রক্ষা করব। হুম, তো এটা ভদ্র ভাষায় ডিপ্লোম্যাটিক ওয়েতে ভালো কথা আর হুম। কিভাবে বলা এটা যায়? মানেই দেব না বা এটাই হ্যাঁ, এইটার মানে হচ্ছে যে হুম, হরমুজ প্রণালী দিয়ে আমরা তেল আনবো। হুম, আমেরিকা যদি বাধা দেয় তাহলে আমরা স্বার্থ রক্ষার জন্য যা করা দরকার তাই করব এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী জং জুন আরো বলেছেন যে হুম। এটা আমাদের জন্য একটা টেস্ট। এখন আমার কাছে একটা সরাসরি প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে এই যুদ্ধের পরে মানে আগে থেকেই অনেকের কাছে ছিল। আমার মনে হয় সাধারণ মানুষের কাছে হরমুজ প্রণালী এখন খুবই পরিচিত একটা জায়গা। এবং হরমুজ প্রণালীর সাথে বাংলাদেশের আ স্বার্থ সংশ্লিষ্ট। কারণ জাহাজ ডেফিনিটলি, আসতে পারছে কি পারছে না ডেফিনিটলি। সেটার উপরে। আমরা দেখছি সরকার বলছে যে হরমুজ প্রণালী দিয়ে আমাদের আসছে এবং এত তেল আসছে এরকম নিউজ আসছে। কিন্তু আমরা আমাদের দেশের তেলের যে সংকট এবং লাইন দীর্ঘ সেটাও দেখছি। আপনার মনে হয় যে খুব ইমিডিয়েট মানে কাছাকাছি সময়ের মধ্যে এই যুদ্ধ যেহেতু শেষের পথে বলা হচ্ছে, এইটার সমাধান কি আসলে আসবে? নাকি এটার আ মানে সমস্যাটা কোথায় আসলে?
যুদ্ধ যদি শেষ হয়ে যায়, যুদ্ধ শেষের পথে বলে যে আশার বাণী শোনানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বেসিক্যালি, এবং যুদ্ধটা যদি শেষ হয়ে যায় তাহলে সংকট দ্রুতই মিটমাট হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশে ইরানের যে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি কিন্তু বলেছেন, গতকালকেও বলেছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন, নববর্ষের অনুষ্ঠান থেকে তিনি বলেছেন যে ইরানের যে সমস্ত জাহাজ আটকে আছে, কিছু টেকনিক্যাল কারণে হয়তো আটকে আছে, ইনফরমেশনগত ভুল ত্রুটি বা অসঙ্গতি কোনো কিছু ব্যাপার আছে, যেহেতু যুদ্ধ পরিস্থিতি এবং কোন জাহাজ যাবে কোন জাহাজ যাবে না স্পর্শকাতর সময় সবকিছু টু দা পয়েন্টে অ্যানালাইসিস করা যায় না। সেই জায়গায় কি কি সমস্যা আছে সেগুলো দেখে অবশ্যই আমরা বাংলাদেশের জাহাজগুলোকে পার করে দেওয়ার যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে আমরা সুপারিশ করব, চেষ্টা করব, ব্যবস্থা নেব। এবং যদি আমি আবার বলি যে যুদ্ধ যদি দ্রুতই শেষ হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেই সুবিধা পাবে। এবং এখানে বাংলাদেশের সাথে যেহেতু ইরান বলছে, এবং ইরানের বাংলাদেশের মানুষ ইরানের প্রতি যে সমর্থন দেখেছে সারা বিশ্বের মতো, এই বিষয়টা ইরান গভর্নমেন্ট অবশ্যই আলাদাভাবে বিবেচনা করবে। সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে বাংলাদেশকে একটা সমর্থন দেওয়া হবে, এটা স্বাভাবিক। পাশাপাশি সংযুক্ত আরব, বাহরাইন, কাতার, সৌদি আরব, কুয়েত সব দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক বলেই তাদের কাছ থেকে তো আমরা তেল গ্যাস আনি। তো সেক্ষেত্রে সেখান থেকে আমরা সুবিধা পাবো। কিন্তু হরমুজকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণী এবং তার যে বক্তব্য এবং যে এটাকে কি বলে যে এক ধরনের হুমকি, সেইটা তাদের ঘাঁটি থাকার কারণে আসলে টেকনিক্যালি কে এগিয়ে এই জায়গাটায়, সেটা হচ্ছে যে ইরানের নিয়ন্ত্রণ ভূ প্রাকৃতিক কারণেই বেশি, তাই তো? আর মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য শক্তি সামরিক শক্তির জন্য হয়তো এই হুমকিটা দিচ্ছে। এখন শুধুমাত্র যদি প্রশ্নটা এই জায়গায় কনসেন্ট্রেট করি যে হরমুজ প্রণালী এইটা নিয়ন্ত্রণ রাখতে পারা বা না পারা, এই জায়গায় এখন পর্যন্ত কে আসলে এগিয়ে আছে ইরানের ক্ষেত্রে? ইরানে কি আছে? এই এতগুলো হুমকিকে আপনি একেবারে নস্যি মনে করছেন? কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্রের যে হুমকি, যে এটা আমরা আমাদের ইয়েতে টোল আমরা তুলবো, এই যে কথাগুলো বলছে, বা আমরা দেয়া শুরু করেছে, আপনি জানেন কিনা? ফ্রান্স দিয়েছে, ইটালি দেওয়ার জন্য ডিপ্লোম্যাটিক ওয়েতে আলোচনা করছে, স্পেন দিচ্ছে, কোরিয়া দিয়েছে, জাপান দিয়ে নিয়ে গেছে তাদের তেল, ভারত দিয়েছে, বা আরো অনেকেই দিচ্ছে। কেমন? আর যেহেতু বিশ্বের সবার সাপোর্ট এখানে এই হরমুজ প্রণালীতে ইরানের পক্ষে কিন্তু সাপোর্ট, সেক্ষেত্রে আমেরিকা এখানে খুব একটা পাত্তা পাবে বলে মনে হয় না। আর সামরিক দিকের কথা যদি বলেন, বারবার আমি আপনাকে একটা কথা বলি যে আমরা আমেরিকাকে যে বাঘ হিসেবে দেখেছি সেই বাঘের শক্তি সামর্থ্য কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই যুদ্ধে। আপনার কি মনে হচ্ছে যে তারা কমে গেছে, বাঘটা দুর্বল হয়ে গেছে? আপনি দুর্বল হয়ে গেছে আমি সেটা বলছি না। সে তো ইরানের সাথে সবচেয়ে বড় কথা কি যে অনেক বড় কিছু একটা ছিল আমেরিকা সারা বিশ্বের কাছে, তার প্রযুক্তি, তার সামরিক বাহিনী, তার বিমান বাহিনী, তার শক্তি। এট দ্য সেম টাইম ইসরায়েলও কিন্তু একই অবস্থা। যখন যুদ্ধ হয়েছে এবং তার উপরে ধমাধম ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মারতে পেরেছে, এবং মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো যখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইসরায়েল প্রচন্ড চাপের মুখে পড়েছে, আপনি ভাবতে পারেন তার দ্বিমনা পরমাণু স্থাপনার একদম কাছাকাছি ইরান ক্ষেপণাস্ত্র মেরেছে কয়েক দফা। এটাই ইসরায়েলের সবচেয়ে নিরাপদ জায়গা। তাই এই সমস্ত সবকিছু দিয়ে ইরানের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা এবং ইসরায়েল কি এবং তার সাথে কি করা সম্ভব, এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা আলোচনার শেষের দিকে আমি এবার একটা প্রশ্ন করতে চাই। এখন পর্যন্ত যখনই বৈঠকে বসলো ইসলামাবাদে, তারপর থেকে মনে হয় যে আলোচনাটা দ্বিপাক্ষিক হয়ে গেছে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এখান থেকে আপনার মনে হয় কিনা যে ইসরায়েল কিছুটা আলাদা হয়ে গেছে এই যুদ্ধের যে আলোচনার মূল কেন্দ্রে ছিল সেই জায়গা থেকে? এটা মনে হয় কিনা? এবং এখন পর্যন্ত এই ত্রিপক্ষীয় যদি বলি, ত্রিপক্ষীয় না, মূলত দ্বিপক্ষীয়, কিন্তু তিনটি মানে শক্তি, তিনটে পার্ট বলতে পারেন, শক্তি যাই বলেন, তিনটি শক্তি। এখন এই তিনটির মধ্যে আসলে কারা বেশি শক্তি ব্যয় করেছে এবং কারা এগিয়ে আছে? এটি আমার শেষ প্রশ্ন। জি বলেন। এখানে প্রথমত আপনাকে বুঝতে হবে যে ইরান ইসরায়েলের সাথে কখনো কোনোভাবে আলোচনায় করবে না। বিকজ কেন, সেটা একদম পরিষ্কার করে আমি অন্য আলোচনায় যাই। সেটা হচ্ছে যে ইরান ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করে না, ইসরায়েলকে জাস্ট একটা দখলদার রাষ্ট্র মনে করো। ফলে ইসরায়েলের সাথে এখানে মানে ইসরায়েলকে কোনো পক্ষ করে কোনো আলোচনায় ইরান বসবে না, এটা আমি পরিষ্কার বুঝি। ইরানিদের যে তাদের যে মানসিকতা, তাদের যে অবস্থান, তাদের যে মানসিকতা, তাদের যে চেতনা, তাদের যে দর্শন, তাদের যে থিম, যাই বলি, অতএব ইসরায়েল এখানে কোনো পক্ষ
আলটিমেটলি হতে পারবে না, ওকে। কখনো না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই আপনার শেষ প্রশ্ন ছিল কি শক্তির দিক দিয়ে কে কে এগিয়ে? মানে কে এখন পর্যন্ত বেশি শক্তি ক্ষয় করেছে আ এই যুদ্ধে এবং আমি এগিয়ে কে? আমি মনে করি বিভিন্ন জায়গায় হুম, গণমাধ্যমে যা আসছে তাতে ইসরায়েল এবং আমেরিকার শক্তি খুব ক্ষয়ের কাছাকাছি। মানে তাদের হাতে অনেক কিছু নেই এখন আর। আচ্ছা। যেমন ইসরায়েল বা আমেরিকার কাছে বা তাদের মধ্যপ্রাচ্যে যে সমস্ত বন্ধু রাষ্ট্র যারা হুম, যে সমস্ত জায়গায় ঘাঁটি আছে, তাদের প্রত্যেকের কাছেই কিন্তু ইন্টারসেপ্টর খুব কমে গেছে। আচ্ছা। ইন্টারসেপ্টর। ইরান যে ক্ষেপণাস্ত্র বা ড্রোন মারবে হুম, সেগুলো ইন্টারসেপ্ট করার মতো ব্যবস্থা নেই এবং আমরা তার প্রমাণ দেখেছি উত্তর ইসরায়েলে একদম যুদ্ধের শেষ দিনগুলোতে হুম, বিনা বাধায় একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে ইরান। হুম, সেখানে কিন্তু খুব একটা ইন্টারসেপশন দেখিনি। এটা গেল এক। এই কথা কিন্তু ইরানের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর পক্ষ থেকে এসেছে, আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে সিএনএন থেকে ওকে। শুরু করে বহু জায়গা থেকে এসেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকার সামরিক বাহিনীতে হুম, ভেটেরান যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা তারা অনেকেই কিন্তু উম আ মিডিয়াতে কথা বলেন। হুম, বিশেষ করে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কথা বলেন, তারা কিন্তু অনেকেই এই সমস্ত কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের কোন বিমান হুম, ধ্বংস হয়নি। হুম, ইরানের কোন হেলিকপ্টার ধ্বংস হুম। হয়নি। এখন শেষে এই কনক্লুশন এর মধ্যে আমরা একেবারে শেষ প্রান্তে খুবই সংক্ষেপে যে কে আসলে এখন পর্যন্ত এগিয়ে আপনার দৃষ্টিতে? যুদ্ধে হুম, ইরানে গিয়ে এই অর্থে যে এই যুদ্ধ বন্ধ করার জন্য হুম, ইরান কোন মতেই তড়িঘড়ি করছে না এবং কোন চাপাচাপিও নেই। এমনকি এই যুদ্ধ শুরুর সম্ভবত সপ্তাহখানেক ১০ দিন পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প চুক্তি হুম, যুদ্ধবিরতি বহু চেষ্টা করেছে। আচ্ছা। বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে, এটি বিভিন্ন দেশের লক্ষণ কাছে। যে তারা কিন্তু ইরান এটা শুনেইনি। এমনকি ওকে, যে ১৫ দফা প্রস্তাব, জি। যে ১৫ দফা ট্রাম্পের পক্ষ থেকে। ট্রাম্পের পক্ষ থেকে যে ১৫ দফা প্রস্তাব, হুম, এই প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে দেওয়ার ২০ দিন পরে গিয়ে ইরান দেখেছে যে কি লিখেছে দেখি। হুম। তার মানে ইরান এই যুদ্ধবিরতির দিকে ভাবেইনি। তাদের টার্গেট অর্থাৎ ছিল যে তারাই এগিয়ে ইসরায়েল আছে। এবং হুম, আমেরিকা যখন হামলা করেছে তা হামলাটা আগে হুম, মানে সামাল অনেকটা দিবে। হুম, তাদের যুদ্ধের যে ইচ্ছা সেই হুম। ইচ্ছাটা আগে পূরণ করে দিবে। সিরাজুল ইসলাম অনেক ধন্যবাদ আপনাকে। জি, আ আপনাকে অনেক আজকে ধন্যবাদ। আজকে ধন্যবাদ আলোচনায় যোগ প্রথম দেওয়ার আলোকে। জন্য, সময় দেওয়ার জি, জন্য। থ্যাংক ইউ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন আজকে তেহরান রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম। তার সাথে ইরান যুদ্ধের বর্তমান সময়ের বিভিন্ন দিক আলোচনা করেছি। বিশেষ করে ইরানের যে শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, সেটি আদৌ হতে পারে কিনা সেটি নানা দিক নিয়ে আজকে আলোচনা করেছি। এরকম বিভিন্ন অ বিষয়ের বিশ্লেষণ এবং আপডেট জানতে আমাদের এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথম আলোর আ সবগুলো প্ল্যাটফর্মে। দেখুন প্রথম আলো .com সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।